ভারতীয় সংবিধানের একেবারে কেন্দ্রে তার হৃদয়ে কি লেখা আছে জানেন? ওখানেই আছে তার প্রস্তাবনা বা প্রিয়াম্বল। আর এটাই কিন্তু আমাদের দেশের পরিচয়ের মূল ভিত্তি। তো এমডব্লিউবিসিএস ক্লাসেসে তথ্যের ওপর ভিত্তি করে চলুন আজ এই প্রস্তাবনার প্রতিটি শব্দকে একটু কাছ থেকে চিনে নেওয়া যাক। দেখুন, শুরুটাই হচ্ছে কি অসাধারণ কিছু শব্দ দিয়ে, আমরা ভারতের জনগণ। এটা কিন্তু শুধু একটা বাক্য নয়, এটা একটা বিরাট ঘোষণা। এর মানে হলো এই সংবিধানের ক্ষমতার উৎস কোনো রাজা বা বিদেশি শক্তি নয়, এর উৎস হলাম আমরা, ভারতের সাধারণ মানুষ। আসলে প্রস্তাবনা হলো একটা আয়নার মতো, যে আয়নাটা আমাদের দেখায় যে আমাদের সংবিধান ঠিক কি চায়, কি অর্জন করতে চায়। দেশের পুরো ভিত্তিটা যে দর্শন আর মূল্যবোধের ওপর দাঁড়িয়ে আছে সেটাই লেখা আছে এখানে। এক কথায় এটাই সংবিধানের আত্মা। এই যে দেখুন, এটাই হলো প্রস্তাবনার সম্পূর্ণ চেহারাটা। এর প্রত্যেকটা শব্দের কিন্তু গভীর অর্থ আছে। চলুন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোকে এক এক করে ভেঙে দেখি এর আসল মানেটা কি দাঁড়ায়। আচ্ছা, ভারতকে একটা দেশ হিসেবে ঠিক কোন শব্দগুলো দিয়ে বর্ণনা করা হয়েছে? প্রস্তাবনায় এমন 5টা মূল শব্দ আছে যা আমাদের দেশের আসল চরিত্রটা ঠিক করে দেয়। চলুন সেগুলো কি কি জেনে নিই। তো প্রথম যে শব্দটা আসছে সেটা হলো সার্বভৌম বা সভরেন। এর মানেটা খুব সোজা। ভারত তার নিজের ভালোমন্দ, নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। সে আর অন্য কোনো দেশের অধীনে থাকবে না। আমরা স্বাধীনতা পেয়েছিলাম 1947-এ ঠিকই, কিন্তু আইনত একেবারে পুরোপুরি সার্বভৌম একটা রাষ্ট্র হয়ে উঠলাম 26শে জানুয়ারি 1950 থেকে, যেদিন আমাদের সংবিধানটা কার্যকর হল। এখানে একটা বেশ মজার ব্যাপার আছে জানেন? এই সমাজতান্ত্রিক শব্দটা কিন্তু সংবিধান লেখার সময় প্রস্তাবনায় ছিল না। জওহরলাল নেহরুর যে গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারণা, তার ওপর ভিত্তি করে এটা পরে যোগ করা হয়। এর লক্ষ্য ছিল একটাই, দারিদ্র্য আর বৈষম্য কমানো। এরপর আসছে ধর্মনিরপেক্ষ। এর মূল কথাটা হলো দেশের বা সরকারের নিজস্ব কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্র ধর্মের ব্যাপারে একদম নিরপেক্ষ থাকবে আর প্রত্যেক নাগরিককে তার নিজের বিশ্বাস আর ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা দেবে। গণতান্ত্রিক এই শব্দটার মানে হল দেশ শাসনের আসল ক্ষমতাটা কিন্তু জনগণের হাতেই রয়েছে। আমরা ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধি বাছব আর তারাই আমাদের হয়ে দেশ চালাবে। আর পঞ্চম শব্দটা হল প্রজাতন্ত্র বা রিপাবলিক। এর মানে আমাদের দেশের যিনি প্রধান অর্থাৎ রাষ্ট্রপতি, তিনি উত্তরাধিকার সূত্রে ক্ষমতায় আসেন না, যেমনটা ব্রিটেনের রাজা বা রানীর ক্ষেত্রে হয়। তিনি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। তো এই গেল দেশের পরিচয়, কিন্তু এই রাষ্ট্র তার নাগরিকদের কি দেওয়ার কথা বলছে? এখানে প্রস্তাবনা আমাদের চারটে বড় প্রতিশ্রুতির কথা বলে। সেই 4টে স্তম্ভ হল ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা আর ভ্রাতৃত্ব। এই আদর্শগুলোর ওপরেই কিন্তু একটা শক্তিশালী উন্নত সমাজ করার স্বপ্ন দেখা হয়েছিল। এগুলোই প্রস্তাবনার আসল লক্ষ্য। এখন দেখুন, ন্যায় বিচার তো শুধু একটা শব্দ নয়, এর 3টে দিক আছে। সামাজিক ন্যায় বিচার মানে জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সবাই সমান। অর্থনৈতিক ন্যায় বিচার মানে দেশের সম্পদ যেন ঠিকভাবে ভাগ হয়। আর রাজনৈতিক ন্যায় বিচার মানে দেশের প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার আর নির্বাচনে দাঁড়ানোর অধিকার থাকবে। আর বাকি 3টে আদর্শ, স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব, এগুলোও কিন্তু একে অপরের সাথে জুড়ে আছে। ভাবুন তো, স্বাধীনতা ছাড়া কি সমতার কোনো মানে হয়? আবার সমতা না থাকলে স্বাধীনতাও টেকে না। আর এই দুটোকে একসঙ্গে বেঁধে রাখে ভ্রাতৃত্ববোধ, যা একটা দেশকে একজোট রাখার জন্য সবচেয়ে জরুরি। তবে একটা কথা মনে রাখতে হবে, প্রস্তাবনা কিন্তু পাথরে খোদাই করা কোনো লেখা নয়, এটা একটা জীবন্ত দলিল। সময়ের সাথে সাথে এর মানে বদলেছে, এর তাৎপর্য নিয়ে অনেক আলোচনা হয়েছে, যা আমরা বিভিন্ন সময়ে আদালতের রায় দেখতে পাই। আচ্ছা, একটা প্রশ্ন করি। এই যে ৭০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেল, কি মনে হয় আমাদের সংবিধানের এই প্রস্তাবনা প্রিয়াম্বল কতবার পাল্টানো হয়েছে? ১০ বার? ৫ বার? না, বিশ্বাস করুন, উত্তরটা হলো মাত্র একবার। ভাবা যায়? আর এই একটাই পরিবর্তন কিন্তু এর গুরুত্বকে অনেক অনেক বাড়িয়ে দিয়েছিল। সেই একমাত্র সংশোধনটা হয়েছিল ১৯৭৬ সালে
42তম সংশোধনীর মাধ্যমে। আর তখন তিনটে নতুন শব্দ ঢোকানো হয়: সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর সংহতি। এই শব্দগুলো ভারতের রাষ্ট্রীয় চরিত্রকে আরও পরিষ্কার করে দেয়। প্রস্তাবনার আইনি যাত্রাটা কিন্তু বেশ নাটকীয় ছিল। একবার ভাবুন, ১৯৬০ সালে বেরুবাড়ি ইউনিয়ন মামলায় সুপ্রিম কোর্ট বলছে না, প্রস্তাবনা সংবিধানের অংশই নয়। কিন্তু ১৯৭৩-এ এলো সেই ঐতিহাসিক কেশবানন্দ ভারতী মামলা। আর সেই মামলায় সুপ্রিম কোর্ট তার আগের রায়টা পুরো উল্টে দিল, সাফ জানিয়ে দিল প্রস্তাবনা মোটেই আলাদা কিছু নয়, এটা সংবিধানের এক অবিচ্ছেদ্য অংশ। প্রস্তাবনা যে কি কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে সংবিধান বিশেষজ্ঞরা দারুণ সব কথা বলেছেন। চলুন সেরকমই কয়েকটা বিখ্যাত উক্তি দেখে নেওয়া যাক। যেমন ধরুন, গণপরিষদের সদস্য ঠাকুরদাস ভার্গব, তিনি প্রস্তাবনাকে বলেছিলেন সংবিধানের আত্মা। এর চেয়ে ভালো বর্ণনা বোধহয় আর হয় না, তাই না? আবার বিখ্যাত আইনবিদ N.A. পালখিওয়ালার মতে প্রস্তাবনা হল সংবিধানের পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড। মানে শুধু এটা পড়লেই বোঝা যায় যে পুরো সংবিধানের ভেতরে কি আছে। আরেকজন সংবিধান প্রণেতা K.M. মুন্সি একে বলেছেন রাজনৈতিক রাশিফল। রাশিফল যেমন আমাদের ভবিষ্যৎ বলে, প্রস্তাবনাও ঠিক সেভাবেই আমাদের দেশের ভবিষ্যৎ পথ আর লক্ষ্যটা দেখিয়ে দেয়। সুতরাং সব মিলিয়ে যা দাঁড়ায় তা হল প্রস্তাবনা শুধু একটা ভূমিকা বা মুখবন্ধ নয়, এটা হলো সেই চাবিকাঠি যা দিয়ে সংবিধান নির্মাতাদের মনের দরজাটা খোলা যায়, বোঝা যায় তারা ঠিক কী চেয়েছিলেন। আর এখানেই আজকের আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে। এই যে ঐতিহাসিক একটা দলিল যা আমাদের এতগুলো মহান প্রতিশ্রুতি দিয়েছিল, আজকের ভারতে দাঁড়িয়ে আমরা সেই প্রতিশ্রুতিগুলো ঠিক কতটা রক্ষা করতে পেরেছি, এটা কিন্তু ভাবার বিষয়।